মানে মাঝে মাঝে আমার মনে হতো যে ও আসলে মেন্টালি সিক একজন মানুষ। তো আমার হাজবেন্ডের সাথে যেটা হয় যে রুবেলের সাথে আমি কখনোই কোনো বিষয় হাইড করি না, একদম শুরু থেকেই সবকিছু তাকে আমি জানাই। শুধুমাত্র এই ঘটনাটা আমি তাকে জানানোর সাহস পাই নাই। তো হঠাৎ করে একদিন আমি যে নতুন স্কুলে পড়ি সেই স্কুলে দেখি হচ্ছে আমাকে নিয়ে খুব কানাঘুষা চলছে এবং আমি এটা মানে বুঝতে পারতেছিলাম না যে কি হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে সময়টা, আমি যে ডিসিশনটা আমি একা একা তখন নিতে যাচ্ছিলাম, যেটা বাবা মায়ের নেয়ার কথা, ওই ডিসিশনটা তখন আমি আসলে ইমেচিওর ভাবেই আমি তখন নিয়ে ফেলি। একটা আমার বিষয় আমি হাইড করতে গিয়ে আমি তার চেয়ে অনেক বড় একটা বিষয়ের জন্ম দিয়ে ফেলতেছি। এই ফিলটা তখন আমিও তাকে বলি নাই যে মরে গেলে এখানেই যাবো, তাও তাকে আমি সেকেন্ড টাইম ফোন দিব না। সকালে ওরা যখন উঠলো 6:30 7টার দিকে, তখন আমার অবস্থা খুবই খারাপ। আমার স্যাচুরেশন লেভেল তখন 83 84। আসসালামু আলাইকুম, আমি কানিজ সুপ্তা। আমি বর্তমানে পূবালী ব্যাংকে সাভার ব্রাঞ্চে কর্মরত আছি। আমি তাকে আগে থেকেই চিনতাম, আমরা একই স্কুলেরই ছিলাম এবং সে ছিল একটু কি বলবো যে মানে তাকে দেখে সবাই ভয় পেত। সে স্কুলেই খুব মারামারি করতো, এলাকাতেও খুব মারামারি করতো এবং তাকে দেখে ভয় পেত সবাই। আমি নিজেও তাকে দেখে ভয় পেতাম। তবে আমার একটা ব্যাপার ছিল ছোটবেলা থেকেই যে যেমন জেমস বন্ড ক্যারেক্টার যখন পড়তাম কিংবা দস্যু বন্ধু যখন পড়তাম রোমেনা আফাজের, আমি আসলে ওর মধ্যে তখন ওই চরিত্রটা দেখতে পেতাম। কোন ক্লাসে আপনি তখন আমি হচ্ছে ক্লাস 10-এ পড়ি। খুবই ছোট বয়স, ক্লাস 10-এ পড়ি। তো ও আসলে তখন যে ওরও খুব বেশি বয়স তা না, আমার চেয়ে 4 বছরের সিনিয়র হবে। আচ্ছা। প্রেম বলতে অনেস্টলি যেটা ওর রিলেশন ছিল হচ্ছে আমার বান্ধবীর সাথে ওই সময়। হ্যাঁ, ওই সময়। বাট তারপরে হচ্ছে তাকে আমার খুব ভালো লাগতো, ওই মানে দস্যু বনুহুর পড়ার জন্য। আমার মনে হয় যে এথিক্যাল জায়গাটা আসলে বোঝারও বয়স না, ওটা খুব ছোট অল্প বয়স, যাকে চোখে দেখি তাকেই ভালো লাগে এরকম একটা বয়স। হ্যাঁ, বয়স একটা ব্যাপার ছিল। তারপর কিছুটা যদি আসলে পজিটিভলি দেখি ওর প্রতি, যে প্রেম ছিল ঠিকই, কিন্তু প্রেমের কোনো এক্সট্রিম লেভেল ছিল না। ওই মাঝে মাঝে একটু দেখা সাক্ষাৎ করতো, আমিই তো থাকতাম পাশে, কথা বলতেছে আমি তো থাকতাম পাশে। আমাকে বান্ধবীর পাশে আপনিই থাকতেন? হ্যাঁ, আমাকে আইসক্রিম কিনে দিত, চকলেট কিনে দিত। ওকে। তো মানে আমার মাঝে মাঝে মনে হতো যে এই চকলেটটা তো আমি বায়াসড হয়ে পাচ্ছি বান্ধবীর মাধ্যমে, এটা তো কেন আমার ডিরেক্টলি আসছে না আমার কাছে? ডিরেক্টলি আসবে, এটা তো যখন আমি ভাবলাম বা শুনলাম ভালোই লাগতেছিল। তো তখন একটা ভালো লাগা আসলে তৈরি হয়ে যায়। আর ঠিক সেই সময়ই আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমার বাবা যখন বুঝতে পারে যে আসলে না, এটা মানা করার পরেও আবার একটা পজিটিভ একটা সম্পর্কে তাদের চলে যাচ্ছে, আমার মেয়েকে তাহলে আর এখানে রাখা যাবে না। এমনিতেই হচ্ছে সাধারণত ক্লাস 10-এ কখনো স্কুল চেঞ্জ করা খুবই টাফ একটা ব্যাপার, রেজিস্ট্রেশন চেঞ্জ করার একটা ব্যাপার থাকে। তো তারপরেও আমার বাবা কি করলেন, আমার বাবা ওই স্কুল থেকে আমাকে নিয়ে গেলেন হচ্ছে অন্য একটা স্কুলে। মানে সেম স্কুলে ও পড়তো? হ্যাঁ, সেম স্কুলে ও ছিল। স্কুলে থাকে কিভাবে? স্কুলে না, সেম স্কুলে বলতে হচ্ছে ও আমার সিনিয়র, বাট আমার মাত্র 1 ক্লাস উপরে পড়তো। ওরা তখন এসএসসি এক্সাম দিবে এরকম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বয়সে গ্যাপ আছে, কিন্তু ক্লাস উপরে পড়তো। কিন্তু আপনার হচ্ছে যেটা বান্ধবী সরে গেল এটা জানার পরে নাকি? না, আসলে ওর সাথে শুধু বান্ধবী না, ওর সাথে স্কুলে অনেক মেয়েরই সম্পর্ক ছিল, সবই আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এটাকে আপনি কাট আপ করে দিয়েছেন নাকি? না, আমি কোনো কিছুই কাট আপ করি নাই। সম্পর্কগুলো এরকম যে 1 মাস 2 মাস থাকতো, তারপর হচ্ছে আবার শেষ হয়ে যেত, এরকম। এটাও আপনার ভালো লাগতো? এটাও আমার ভালো লাগতো, আমি এগুলো সবই জানতাম। অন্য স্কুলে নিয়ে যাওয়ার পর এইটা ছিল হচ্ছে সত্যিকার অর্থে যে মনের ভেতর থেকে প্রেমের অনুভূতি, যেটা ডিস্টেন্স যখন তৈরি হয়ে গেল, আমি তাকে দেখছি না, তখন আমার মনে হচ্ছিল আমি তো এখন নাই। আমি স্কুলে থাকলে তো দেখতে পারতাম সে কার সাথে কথা বলছে, সে কার সাথে কি করছে, হ্যাঁ, আমি সবকিছুই দেখতে পারতাম। আমি কিন্তু আসলে তখনও তার সাথে আমার কোনো প্রপোজাল দিয়ে যে প্রেম, যেটা সেটা হয় নাই। ওই সাইড থেকে কি কোনো নকটক ছিল যে না তোমাকে আমার ভালো লাগে? ওর থেকেও ছিল না। তো এতদিন যেটা ঘটতেছিল, এতদিন হচ্ছে ফ্যামিলি চাচ্ছিল যে কোনো ভাবে সেটা বন্ধ হয়ে যায়, এবং তখন পর্যন্ত কিন্তু আমার মধ্যে কোনো অনুভূতি ছিল না। বাট ফ্যামিলি যখন এটা বাদ দিয়ে দিল চিন্তা করা, আমার মধ্যে আসলে এটা তখন থেকে কাজ করা শুরু করছিল। একটু খোঁজ খবর নিতাম, আমার বিভিন্ন ছেলে ফ্রেন্ড ক্লাসমেট যারা আছে, যারা ওইদিকে যেত, আগের স্কুলের স্টুডেন্টদের সাথে যাদের কম বেশি কথাবার্তা হয়, তাদের কাছ থেকে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করতাম। আমি শুনতাম যে সে নতুন হচ্ছে আমার বান্ধবীর পরেও হচ্ছে তার আরেকটা প্রেম হয়েছে এবং সে হচ্ছে ওই সম্পর্কের মধ্যে দিয়েই যাচ্ছে। এবং না, আমার আসলে আমার কোনো রকমই লাগতো না। সে তো প্রেম করবেই, সে তো প্রেম কুমার। হ্যাঁ, তখন বাই দ্য ওয়ে আমি একদিন একটা সুযোগ পাই যে আমার মামার মোটরসাইকেলটা নষ্ট হয়ে যায়। আমি যেদিন শুনি যে আমার মামার মোটরসাইকেলটা নষ্ট এবং আমাকে হচ্ছে হেঁটে যেতে হবে স্কুলে, এবং আমি আমার নানু বাসায় থাকতাম পরের স্কুলে পড়াকালীন সময়ে। তো আমি তখন কি করলাম, সকালবেলা আমি খুব দ্রুত একটা চিঠি লিখলাম, খুবই ছোট একটা চিঠি লিখলাম। চিঠি লিখলাম হচ্ছে ওর উদ্দেশ্যে, একটা চিঠি লিখলাম
চিঠি তখন পর্যন্ত ও জানে না যে আপনি ওকে পছন্দ করেন? না, তখন Very পর্যন্ত ও interesting. জানতো না। তারপর? এটাই হচ্ছে সত্যিকার অর্থে প্রথম আমার দিক থেকে তার দিকে যাওয়া কোনো ভাইবস। ওকে, ফাইন। তারপর চিঠি লিখলেন? তো আমি তখন চিঠি লিখলাম। কি লিখেছিলেন মনে আছে? চিঠিটা আসলে হ্যাঁ মনে অবশ্যই আছে, কারণ জীবনে প্রথম আসলে এত আবেগ নিয়ে চিঠি। ওকে। আমি পুরো চিঠিটা বর্ণনা করব না, চিঠিটা পুরোটা বর্ণনা করলে হয়তো 5-6 লাইন, বেশি না, বাট হ্যাঁ। আমি জাস্ট থিমটা এরকম ছিল যে আমি তোমাকে অনেক ভালোবাসি। ওকে। আমি এটা কখনো বুঝতে পারি নাই, তুমি হয়তো প্রশ্ন করবা যে আমি না, আমি শুধু তুমি না, আপনি করে লিখছিলাম যে আপনি হয়তো প্রশ্ন করবেন যে আমি আপনাকে কেন স্কুলে থাকাকালীন সময় কেন কখনো বলি নাই। আসলে তখন আমার মধ্যে এই অনুভূতিটা তৈরি হয় নাই। ওকে। আর আমি জানি আপনি এখন ওই যে মেয়েটার কথা আমি শুনেছি, ওইটার নাম মেনশন করলাম, ওই মেয়েটার ওনার নাম মেনশন করে বললাম যে আমি এখন জানি আপনি ওই আপুর সাথে আপনার একটা অ্যাফেয়ার আছে, আপনি কোনো সমস্যা নাই, আমি জাস্ট আপনাকে জানাইলাম যে আমি আপনাকে ভালোবাসি। ভেরি ইন্টারেস্টিং। আপনার পরিচয় বললেন? হ্যাঁ, আমি শুধু নিচে নামটা, আমি আসলে আমাকে তো স্কুলে সবাই চিনতো। আচ্ছা, নামটা লিখলেন যাতে করে হ্যাঁ আমি শুধু আমার নামটাই লিখলাম নিচে, সুপ্তা। আচ্ছা। তো বাই দ্য ওয়ে কি হলো, আমি যখন ওই গেট দিয়ে বের হচ্ছিলাম তখনই চিঠিটা আমার ডায়েরি থেকে পায়ের কাছে পড়ে গেছে, এবং ওখানেই বসে আমার মামা মোটরসাইকেল ঠিক করছিল। তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। চিঠিটা আবার আমি উঠালাম, উঠিয়ে আবার মামা জিজ্ঞেস করতেছে কি এটা। তখন আমি হুট করে কি বলবো, মামাকে বলতেছে মামা বুক লিস্ট, নতুন বই কিনতে হবে, বুক লিস্ট। ব্রেন কাজ করেছে ওই সময়। হ্যাঁ। পরে মামা বললো ঠিক আছে, আমাকে এখন তো মোটরসাইকেল নষ্ট, আমাকে বিকেলে দিয়ে দিও, আমি বই নিয়ে আসবো, কি কি লাগবে। তো তারা সবাই আমার পড়ার খুব যত্ন নিত। তো এই চিঠি দেওয়ার পরে আসলে আমি কেন যেন আমার খুব শান্তি লাগতেছিল। তো আমি এদিকে ব্যস্ত হয়ে গেলাম, এবং সে চিঠিটার কোনো রিপ্লাই যে পাবো আদৌ এমন কোনো ভরসা আমার ছিল না। তো হঠাৎ করে একদিন আমি যে নতুন স্কুলে পড়ি, সেই স্কুলে দেখি হচ্ছে আমাকে নিয়ে খুব কানাঘুষা চলছে, এবং আমি এটা মানে বুঝতে পারতেছিলাম না যে কি হচ্ছে। তখন আমি শুনলাম যে জয়মন্টপ থেকে একটা ছেলে আসছে, গাড়িতে করে আসছে, সাথে তার বন্ধু বান্ধব ছিল, এবং মানে এই স্কুলের হচ্ছে একজন টিচার। সেই টিচারকে সে আমার কথা জিজ্ঞেস করার পর টিচার প্রথমে তথ্য দিতে চায়নি, এই জন্য সে টিচারকে খুব বকাবকি করছে এবং বাজে ভাষা ব্যবহার করছে। আমি যখন এটা শুনেছি, আমি তখন বুঝতে পারলাম যে এটা ও ছাড়া কেউ না, এবং তার এই কাণ্ড কারখানায় আমি মানে খুবই লজ্জিত ছিলাম। কারণ যে টিচারকে সে জিজ্ঞাসা করেছে, স্বাভাবিকভাবেই একজন শিক্ষক কখনোই তার ক্লাস 10-এ পড়া একটা স্টুডেন্টের ব্যাপারে বাইরের কারো কাছে তথ্য দিবে না, সে যতই জিজ্ঞাসা করুক না কেন। তো আমি এই সময় হচ্ছে আমার ভালোবাসাটা একদম মানে ব্লার হয়ে গেল, কারণ যে মানুষটা এই ধরনের একটা কাজ করতে পারছে সে তো ভবিষ্যতে আরো খারাপ কিছু করতে পারে। ওর নামটা আমরা জানতে পারি? কোন সমস্যা নেই, নাম ধরে বলেন। ওর নামটা কি? হচ্ছে রুবেল। জায়েদ মাহমুদ রুবেল। সেই পরীক্ষার মধ্যেও হচ্ছে আমি খুব ভালো পড়াশোনা করছিলাম। তো মাঝখানে বাদ সাধলো হচ্ছে ওই যে যার কাছে আমি চিঠি পাঠাইলাম, উনি হচ্ছে আমার জন্য একটা উপহার নিয়ে আসলো। এটা হচ্ছে আমার পরীক্ষা চলছিল, তখন এসএসসি পরীক্ষা চলছিল, সে একটা উপহার নিয়ে আসলো। উপহারটা কেমন, সেটা ছিল একটা বই। তো আমার পরদিন সকালবেলা ছিল হচ্ছে সামাজিক বিজ্ঞান পরীক্ষা। আমি আগের দিন রাতে ট্রেজার আইল্যান্ড বইটার নাম ছিল, ট্রেজার আইল্যান্ড বইটা আমি শেষ করি। ওই বইয়ের মধ্যে কিছু লেখা ছিল না? না, কিছুই লেখা ছিল না। তখন শেষ পর্যন্ত আমি সাভারি ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আমি সেখানে ভর্তি হই। এর মধ্যে যেটা হলো, রুবেলের একদিন হঠাৎ ফোন এলো। তো ফোন দেওয়ার পর থেকে এই এতদিন পর্যন্ত যে ওর প্রতি একটা বিরক্তি, ও পরিচয় দেওয়ার পর থেকে হচ্ছে সবকিছু চলে যায় আবার। ঘন্টার পর ঘন্টা কখনোই কথা হয়নি আমাদের। ইভেন আমার মনে হয় যে সবচেয়ে বেশি আমাদের একবার কথা হয়েছিল 11 মিনিট। এছাড়া তো এই 11 মিনিট যেদিন কথা হয়, সেদিন হচ্ছে আমাদের বিয়ের প্ল্যান চলছিল। বিয়ের প্ল্যান বলতে হচ্ছে ও আমাকে প্রপোজ করছিল। তো আমি তার সাথে কথা বলছিলাম ভালোভাবেই, কিন্তু আমি তাকে এক কথাই বলতেছিলাম সবসময় যে মানে আমাদের এখন কোনোভাবে বিয়ে করা সম্ভব না, আমার একটা ক্যারিয়ার আছে, আমি সামনে মেডিকেলে ভর্তি হব, আমি আগে পড়াশোনাটা একটা ভালো একটা লেভেলে নিয়ে যাই, তুমিও কিছু একটা ক্যারিয়ারে করো, তো তারপরে আমরা বিয়ে করব। সে আবার হচ্ছে আমার সব কথা শুনতো, সে কখনোই আমাকে কোনো কিছু ফোর্স করার চেষ্টা করতো না। তো সে আমাকে সবসময় একটা কথাই বলতো যে সুপ্তা, এটা মনে হয় আল্লাহর একটা শাস্তি আমার জন্য হবে যে আমি আসলে লাইফে এতগুলো মানুষকে মনে কষ্ট দিছি, হ্যাঁ, আর ফার্স্ট মনে হয় আল্লাহ তোমার থেকে আমার এত বড় কষ্ট দিবে। আমাকে সবসময় বোঝানোর চেষ্টা করতো যে সে আমার অনেক ভালোবাসে, বাট তার কথা আমি সবসময় সিলি ভাবেই নিতাম, কারণ এই কথা তো সে কতজনকেই বলে আসছে, তাদেরকে তো সে ছেড়ে আসছে। কলেজে আমার একটা দুর্বলতা ছিল ফিজিক্স নিয়ে। তো আমার তখন কি হয়, ফিজিক্সে হচ্ছে রেজাল্টটা খারাপ হয়, ক্যান পাবলিকে রেজাল্ট খারাপ মানে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছুই নাই। যে তুমি কোন সাবজেক্টে খারাপ করছো, এর চেয়ে খারাপ আর কিছুই নাই। বাবা মাকে ডাকায় অনেক কিছু করতে হয়। তো এই যে একটা ভয়, আমি কিন্তু ওই দিনের আগ পর্যন্ত তার সাথে চিন্তা ভাবনা কখনোই যে আমি এখন বিয়ে করবো না, ভবিষ্যতে বিয়ে করব। তখন আমি তাকে কি বলি যে আচ্ছা ঠিক আছে বিয়ে করব, কিন্তু আমি তোমার কথায় আমি তোমার সাথে যাব না, তোমার ফ্যামিলি যদি আমার সাথে কথা বলে, তারা যদি সাপোর্ট দেয়
তাহলে আমি তোমাকে বিয়ে করব। আর মানে- তখন পরিস্থিতিটা এমন ছিল হ্যাঁ। যে আমার একটা পার্সোনাল একটা কি বলবো নিজের একটা ক্যারিয়ার তৈরি হচ্ছিল, ওই সময় আমার বাবা আমাকে কোনোভাবেই বিয়ে দিবে না। না, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি ফিজিক্সে খারাপ করার পরে ডিসিশনটা কেন নিলেন? এখন যদি আমি আমার বাবা মাকে বলি আমার প্রতি যে আমার বাবা মা আত্মীয় স্বজনের যে একটা এক্সপেকটেশন এটা নষ্ট হয়ে যাবে, আমার প্রতি তাদের একটা ধারণা খারাপ হয়ে যাবে, এই লজ্জা আমি কোথায় রাখবো? এই লজ্জাটা আমি কোথায় রাখবো? তখন আমার কি হয় যে আমি তখন ওরে বলি যে ঠিক আছে চলো আমরা বিয়ে করি। মানে বিয়ে করবো, লেখাপড়া বাদ দিয়ে দিব? না, তাহলে ফিজিক্সের রিকভারিটা কিভাবে হবে? আমি শেষ করি। ওকে, বল প্লিজ। পড়বো, হ্যাঁ। বাট পরবর্তীতে অন্য কোথাও পড়বো। হ্যাঁ, ও। অন্য কোথাও পড়বো আরো ভালোভাবে, লাগলে আমি 1 ইয়ার গ্যাপ দিয়ে দিব, মানে তারপর আমি আমার বাবার সামনে দাঁড়াবো না। ফাইন। সো বিষয়টা এরকম ছিল যে আসলে এই ফিজিক্সের খারাপটা আসলে অন্য কোনো ভাবে ডাইভার্ট হবে শুধুমাত্র বিয়ের রিজনে, যে না আমি বিয়ে করে ফেলেছি দ্যাটস ওয়াই আমি 1 বছর গ্যাপ, কিন্তু আসলে তো রিজন হচ্ছে ফিজিক্স। এক্স্যাক্টলি। Okay, fine. এটা কিন্তু এখন পর্যন্ত মনে হয় এই প্রোগ্রামটা দেখার পরে আমার বাবা জানবে। তার আগ পর্যন্ত জানতো না। এই ঘটনা কিন্তু আমার বাবা এখনো জানে না যে আমার সেই সময় ফার্স্ট ইয়ারের থেকে সেকেন্ড ইয়ারে ওঠার সময় আমি ফিজিক্স একটা সাবজেক্ট আমি ফেল করি। ওকে। এটা আমার বাবা এখনো জানে না। ফিজিক্সে ফেল করে আপনি কেমিস্ট্রিতে ঢুকে গিয়েছেন। হ্যাঁ, তখন আমাদের মধ্যে খুব ভালো একটা কেমিস্ট্রি তৈরি হয়ে যাচ্ছিল। ওকে। কিন্তু বিষয়টা আসলে কিন্তু সত্যি যে ওই সময়ের আগ পর্যন্ত তার সাথে যে কথা বলছিলাম, আমি ফোন দেওয়ার পর থেকে 1 মাস হয়ে গেছে প্রায় কথা বলছিলাম, আমার মধ্যে তখন একবারও কাজ করে নাই হ্যাঁ আমি বিয়ে করব। তখন আমার মধ্যে একটা ওই এরকম ভাব চলে আসছিল যে এই হলে হলো, না হলে আমরা না বলি হলো। ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। বাট তো ওই সময় যেটা ছিল যে আসলে ফেলিওর ইজ দ্য পিলার অফ ম্যারেজ। তখন এটা কিন্তু বাংলাদেশে অনেক মেয়েদের ক্ষেত্রেই এটা হয়। এটা হয়। হ্যাঁ, ফেইলিউর ইজ দ্য পিলার অফ ম্যারেজ। ওকে, হ্যাঁ বলেন প্লিজ। কিন্তু আমি আসলে যদিও ফিজিক্সে খারাপ এটা ও করেছিলাম, জানতো যে আমি ফিজিক্সের কারণে তোমাকে লাইফে নিচ্ছি, ওটা ও ফিজিক্স জানতো। চেঞ্জ করতেছে? ও জানতো। জানতো। ও জানতো। ওকে। এর মধ্যে আবার ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি একটু আমার বাসায় একটা মানে প্রপোজাল আবার পাঠিয়ে দেখো বাবা কি বলে। তখন ওদের বাসা থেকে সেকেন্ড টাইম একটা প্রপোজাল যায়, আমার বাবা ডিনাই করে দেয়। আর ডিনাই করার পর হচ্ছে তখন আমি আরো ভয় পেয়ে যাই যে কয়েকদিন পরেই তো আমার রেজাল্টের কথা জেনে যাবে, বিয়েটাও তো দিল না, এখন কি হবে? তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আমরা বিয়ে করব। কিন্তু ওই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমাদের বিয়েটা আসলে লাভ এবং ফ্যামিলি দুইটার কম্বিনেশন কেন, যে লাভটাও কিন্তু তখন খুব বেশি এক্সট্রিম লেভেলের তা না, মাত্র 1 মাস ধরে কথাবার্তা হচ্ছে আমাদের। আর ফ্যামিলি বললাম এই কারণে যে আমার বিয়েতে একটা পরিবার ছিল। তো তখন হচ্ছে ওর ভাই আমার সাথে আসে, ওর ভাই বলতে ওর বড় 2 ভাই। আমি কিন্তু ওর সাথে যাইনি। আমি যখন বাসা থেকে যেদিন বের হয়ে গেলাম এবং আমি যখন চলে গেলাম, এটা একটু ইন্টারেস্টিং, হুট করেই জাস্ট একদিন আগে আমার বার্থডে ছিল 2 তারিখ, মে মাসের 2 তারিখে আমার বার্থডে ছিল। তো বার্থডেতে আমি আমার বাড়িতে আসি, আসার পর আমি আমার মার কাছ থেকে আমার সার্টিফিকেট গুলো নিয়ে নিই। এতদিন পর্যন্ত কিন্তু সবকিছু আমার মায়ের কাছেই ছিল আলমারিতে। তা আমার তো ভেতরে একটা অপরাধবোধ কাজ করছিলই যে আমি চলে যাব, কিন্তু যাওয়ার পর তো আমার ফিউচারটাকে আমার সাজাতে হবে, আর সার্টিফিকেট গুলো আমার তখন জরুরি। আর আমার তখন একটা এরকম ছিল ভেতরে যে আমার যদি এরকম আমি চলে যাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমার বাবা মা কখনোই আমাকে আর মেনে নিবে না। আর এদিক থেকে ও প্রস্তুতি রেখেছিল যে না ঠিক হ্যাঁ, আছে? ও মেন্টালি প্রস্তুত ছিল এবং ও তার ফ্যামিলিকে জানাচ্ছিল এবং তার ফ্যামিলি সবাই খুব খুশি ছিল। ওকে। সবাই খুব খুশি ছিল। তো যেটা হয়েছে যে আমি প্রথমে আমার মার কাছ থেকে এগুলো নিলাম, এবং সবসময় যে আমি বিদায় নেই, এবারে বিদায় নেওয়াটা ছিল একটু ভিন্ন রকম, কারণ ওরা জানতো না, আমি তো জানতাম যে আমি চলে যাচ্ছি। এটাই আমার বাসায় আমার শেষ দিন। তখন আমার ছোট ভাইটার জন্ম হয়েছে ততদিনে। আমার ছোট ভাইটা তখন ছোট, 4 বছর 4.5 বছর বয়স হবে ওর। তো আমি আমার ছোট ভাইকে খুব আদর করে ওকে হচ্ছে কিছু চকলেট কিনে দিয়ে আসি আসার সময়। ওকে অনেকক্ষণ ধরে আদর করি। তখন আমার আম্মু বলতেছে যে আবার না আসবা সামনের সপ্তাহে, এত দেরি করলে হবে, তাড়াতাড়ি যাও। আমাদের হচ্ছে সাভারে একটা জায়গায় আমার বাবা আমাকে থাকার অ্যারেঞ্জ করেছিল। ওখানে থেকে আপনি পড়তেন? আপনার ফ্যামিলি থাকতো মানিকগঞ্জে? আমার ফ্যামিলি মানিকগঞ্জে সিঙ্গারে থাকতো। তো আমি আবার প্রতি সপ্তাহে যেতাম সেখানে। আচ্ছা। ওই মাঝখানে 2-3 দিনে হচ্ছে এটা নিয়ে কথা হচ্ছিল যে কোথায় কি করব, এবং আমি সবসময় বলতেছিলাম যে দেখো আমি 1 কাপড়ে আসবো, হ্যাঁ তুমি কিছু করো না, আমি যদি কোনো কিছু এইভাবে নিয়ে আসি বাসা থেকে, তাহলে সবাই বলবে যে আমি আমার এই টাকা পয়সা দিয়ে বা আমার অর্নামেন্টস সেল করে তুমি হচ্ছে তোমার মতো করে চলতেছো। ও তখন বলছে হ্যাঁ ঠিক আছে, তোমার কিছু আনতে হবে না, শুধু তুমি আসো। তখন হচ্ছে যে সে আমাকে বলার পর এটা একটা মজার ব্যাপার যে আমি বড় একটা ব্যাগ গোছাই বড় কেমন, ব্যাগ ভর্তি হচ্ছে আমার যত গল্পের বই উপন্যাস যত কিছু আমার আছে, যাদেরকে আমি খুব ভালোবাসি পরিবারের মতোই। আমি সেই ব্যাগ ভর্তি করে আমার একাডেমিক বই, গল্পের বই সবকিছু সার্টিফিকেট নিয়ে যাই। ইন এ ওয়ান ড্রেস, আমি যে ড্রেসটা পরেছিলাম তখন ও আর আমার শ্রদ্ধেয় বড় 2 ভাসুর আছেন আমার, তারা 2 জন, এই 3 জন এবং ওর আপন মামা, তারা 3 জন আসেন।
এসে হচ্ছে তখন আমার বাসার সামনে এসে গাড়ি রাখেন। আমি সাভারে যে বাসায় থাকতাম, আর ওই যে ফ্ল্যাটে যাদের সাথে আমি থাকতাম ওই ভাবি তখন বেডরুমে ঘুমাচ্ছিলেন, আর রুবেল তখন জাস্ট ফ্ল্যাটে ঢুকে আমার যে ব্যাগটা ছিল ওইটা তো আমি ক্যারি করতে পারতাম না, অনেক ওয়েট ছিল, বড় ব্যাগ। তখন সে শুধু ওই ব্যাগটা নিয়ে ও নিচে চলে যায়, আর আমি আমার মতো অ্যাজ ইউজুয়াল যেভাবে বের হওয়ার কথা ওইভাবে আমি বের হয়ে চলে যাই, একদম সিম্পলি। হাতে শুধু ফোনটা ছিল। তখন হচ্ছে গাড়িতে ওঠার পর ফোনটা আমি সুইচ অফ করে দিই। তো এই হচ্ছে আসলে কি বলবো, আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সময়টা, আমি যে ডিসিশনটা আমি একা একা তখন নিতে যাচ্ছিলাম, যেটা বাবা মায়ের নেয়ার কথা, ওই ডিসিশনটা তখন আমি আসলে ইমেচিওর ভাবেই আমি তখন নিয়ে ফেলি। আমার পরীক্ষার রেজাল্ট খারাপ করব এটা বললে বাবা মা কষ্ট পাবে, এই যে ভয়টা, আসলে ওই ভয়টা থেকে তখন আমার বের হয়ে আসা উচিত ছিল। কারণ আমি যদি তখন বলতে পারতাম, হয়তো আমার বাবা একদিন যেতেন টিচারের সাথে কথা বলতেন, এর চেয়ে বেশি কিছু হতো না। হয়তো আমার লাইফের অ্যাটলিস্ট একটা বছর নষ্ট হইতো না। যে ডিসিশনটা আমি নিছিলাম একটা বছর পরে আমি আবার নতুন কোনো ইয়েতে ভর্তি হব, সেখানে ভালো পড়াশোনা করব, এই ফিল্ডটা ঢাকে। বাট একটা ওই যে একটা কথা আছে না, যে জ্বলন্ত চুলা থেকে গরম তেলের মধ্যে লাফ দেয়া, বা গরম তেল থেকে জ্বলন্ত চুলায় লাফ দেয়া, এরকম একটা ব্যাপার ছিল যে আমি একটা আমার বিষয় আমি হাইড করতে গিয়ে আমি তার চেয়ে অনেক বড় একটা বিষয়ের জন্ম দিয়ে ফেলতেছি। এই ফিল্ডটা তখন আমার মধ্যে ছিল না। তো যেটা হলো যে অ্যাজ ইউজুয়াল আমাদের বিয়ে হয়ে গেল কোর্টে, আর তখন আমার বয়স ছিল মাত্র 14+। ইন্টারে পড়ছেন আপনি? 14+ হওয়ার কথা না তো? হ্যাঁ, 14+ বললাম এই কারণে যে আমি হচ্ছে যখন স্কুলে ভর্তি হই সেটা ছিল আমার অনলি 3 ইয়ার্স, ক্লাস 1 এ ভর্তি হই যখন আমি। ও, সার্টিফিকেটও কি আপনার 14+ই ছিল? হ্যাঁ, সার্টিফিকেট আমার 14+ ছিল। আমাকে দেখে কেউ বুঝতো না, কারণ ছোটবেলা থেকে আমি একটু ওভাল কি ছিলাম, লম্বা ছিলাম, বুঝতো না। আর আমার ভাসুর আবার আরেকটা কাজ করেছিলেন, উনি একটা এফিডেভিট করেছিলেন আমার এইজের, যেটা হচ্ছে বয়স বাড়িয়ে, এবং 24 ছিল তখন এই যে সেটা ইয়াতে ওই এফিডেভিট অনুসারে। তখন আমাকে তখন খোঁজাখুঁজি চলছিল। আমি অলরেডি কিন্তু ওদের বাসায়, যে আমি কোর্ট থেকে অলরেডি বিয়ে করে চলে এসেছি, খোঁজাখুঁজি চলছিল। এবং আমি তো খুব ভয় পেয়ে গেছি। তারা আমার সাথে যতই যোগাযোগ করতে চেষ্টা করছিল, আমি কারোর সাথে কথা বলবো না, ফোনে আমি কারোর সাথে কথা বলবো না, যা কথা বলার তোমরা বলো। আমার হাজবেন্ডকে বলছিলাম যে যা কথা বলার তোমরা বলো, আমি কোনো কথা বলবো না। আমি কথা বললে তো আমাকে জিজ্ঞাসা করবে, যে এরকম কিছু করার আগে তো একবার বলতে পারতাম। তো তাদের সাথে হচ্ছে আমাদের ওই ঘটনার পর থেকে বাবা মার সাথে প্রায় 6 মান্থ আমার কোনো কথাবার্তা কোনো কিছুই হয় নাই। এবং আমার শ্বশুরবাড়িতেই হচ্ছে আমি ধীরে ধীরে অ্যাডজাস্টমেন্টে চলে যাই। আচ্ছা। এবং এরপর ফার্স্ট অবস্ট্রাগলটা যেখানে আসে, যাদেরকে আমি ডিপেন্ড করে আমি ওই বাড়িতে যাই, আমার ভাসুরা যারা আছেন তারা হ্যাপি যে ছোট ভাই বিয়ে করেছে, বউ পেয়েছি, এই পর্যন্তই তাদের দায়িত্ব। বাট আমার ফিউচার, আমার ক্যারিয়ার তৈরি কিন্তু তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। স্বাভাবিকভাবেই তারা কোনো কিছু না করলেও তাদেরকে ফোর্স করতে পারবো না। এদিকে তখন রুবেলও তো হচ্ছে কোনো আয় করতো না, স্বাভাবিকভাবেই একটা তখন দেখা যাচ্ছে খুব ছোট যদি কোনো নিডও হতো, যে 50 টাকা 100 টাকা নিডের কথা হলেও হচ্ছে কাউকে না কাউকে বলতে হতো যে এই জিনিসটা আমার লাগবে। তো এই জিনিসটা খুব আমার ভেতরে কাজ করতো, যে আমার নিজেকে খুব ছোট মনে হতো, যে কারণ এইরকম সিচুয়েশনে তো কখনো পড়ি নাই। ফার্স্ট টাইম ইউ রিয়ালাইজ না, রিয়েল লাইফটা রিয়ালাইজ করতেছেন। তখন হচ্ছে প্রথম আমার মনে হলো যে না, আসলে তো এটা খুব জরুরি ছিল যে একটা কিছু করে একটা ফিনান্সিয়াল সাপোর্ট তৈরি করে বিয়েটা করা। ফার্স্ট ধাক্কাটা আসে হচ্ছে আমার পড়াশোনা নতুন করে শুরু করায়, কলেজ চেঞ্জ। যে আমাকে তো ওই কলেজে তো আমি আসলে নতুন করে পড়ার কোনো সুযোগ ছিল না, কারণ আপনি তো জানেন ক্যান পাবলিকে হচ্ছে ম্যারিড হলে হচ্ছে খুব টাফ। আর আমি যেহেতু আনম্যারিড অবস্থায় ভর্তি হয়েছিলাম, তারপর আমি পড়াশোনা করতে পারতাম হাইড করে, যদি হচ্ছে আমার ওই ফিলটা না আসতো। এখন তো হচ্ছে আমার হাজবেন্ডকে আমি শো করতে পারবো না আমি যদি আনম্যারিড হয়ে ওখানে পড়াশোনা করতে যাই, আর বাবা মার সাথে তো কোনো সম্পর্কই নাই, সুতরাং আমি তো ক্যান পাবলিকে পড়তে পারবো না। তখন এনিহাউ আমি নতুন একটা কলেজে ভর্তির সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত নেওয়ার পর তখন কলেজে ভর্তিতে আসলে খুব বেশি টাকা লাগতো না, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে খুব বেশি টাকা লাগতো না। বাট ওই টাকাটাই তখন ওই মুহূর্তে আমার জন্য খুব টাফ হয়ে গিয়েছিল, যে টাকাটা আমাকে কে দিবে। তখন হচ্ছে আমার ভাসুরদেরকে হচ্ছে আমার হাজবেন্ড বোঝায় যে ঠিক আছে, অ্যাটলিস্ট ওকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াও, ইন্টারমিডিয়েটটা পাস করুক, তারপরে দরকার হলে ও একটা প্রাইমারিতে ঢুকে যাবে বা কোথাও ঢুকে যাবে। তো তখন পর্যন্ত আমার ভাসুররা ওই হ্যাঁ নার মধ্যেই ছিল, যে পড়বে কি পড়বে না। আসলে গ্রামে একান্নবর্তী পরিবার, তারা চায় একটা বউ, তারা তো কলেজের ছাত্রী চায় না।
এটা খুব স্বাভাবিক যে তাদের দরকার বউ, তো বউ পড়াশোনা করবে, এটা আসলে তাদের জন্য খুব অনেক দূরের চিন্তা। আর এটা আমাদের গ্রামে কখনো হয়ও না যে একটা বাড়ির বউ পড়াশোনা করে, কারণ মেয়েরাই পড়াশোনা করে না কেউ ভালোভাবে ওই সময়। এই জায়গাটা থেকে হচ্ছে আমার আশেপাশে পরিচিত যারা ছিল, এক কথায় আমি যাদের কাছে মধ্যমণি হয়েছিলাম একটা সময়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই হচ্ছে তখন আমার হাজবেন্ড সম্পর্কে কিছু ব্যাড কমেন্টস করতো হচ্ছে যে ওদের সম্পর্কটা থাকবে না এবং ওই ছেলের সাথে কোনোভাবেই ও অ্যাডজাস্ট করতে পারবে না এবং তার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলতো, যেটা হচ্ছে ওকে খুব কষ্ট দিত। বাট আমার অভিজ্ঞতাটা তখন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছিল। এইরকম যে প্রেমিক হিসেবে সে যতটুকু খারাপ, একজন হাজবেন্ড হিসেবে সে তার চেয়ে শতগুণ ভালো। এটা আপনার মনে হয় ফিলিং, এবং আমার আস্তে আস্তে তখন ফিলিংটা আমার এরকম হচ্ছিল, এটা সামহাউ এটাও প্রুফ করার চেষ্টা করছিল। একদম ইনস্ট্যান্ট। আমাদের বিয়ের দিন থেকে আমি যেটা দেখেছি, সে হচ্ছে টোটালি চেঞ্জ একজন মানুষ। আমি আগে যাকে চিনতাম এই রুবেল সেই রুবেল না। যে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে অনেক বড় উঠান ছিল এবং তখন পর্যন্ত কোনো কাজের লোক ছিল না, আর ওই কাজগুলো হচ্ছে বাড়িতেই যারা ফ্যামিলি মেম্বার তাদেরকেই করতে হতো। তো এটা হচ্ছে আমার বাড়িতে প্রায় 24 জন ফ্যামিলি মেম্বার ছিল ওই সময় আমার শ্বশুর বাড়িতে, এবং এদের যে রান্না বাড়ার একটা ব্যাপার, এদের খাবারের পর হচ্ছে থালাবাটি ধোয়ার একটা ব্যাপার, এগুলো কিন্তু অনেক বড় প্রেশারের একটা বিষয় এবং এগুলো সব নিজেরাই করতে হতো। ওই সময় কিছুদিন কাজের লোক ছিল না। তো যেটা হয়েছে যে এগুলো করতে গেলে তো স্বাভাবিকভাবে আমার পড়াশোনা হবে না। তখন কি ও পড়াশোনা মোটামুটি কি বন্ধ করে দিয়েছে? একদম ও পড়াশোনা বন্ধ করে দিছে, ইন্টার থাকতেই মোটামুটি ড্রপ করে ফেললো নাকি? না, এসএসসির পরেই ও আর পড়াশোনা করতে পারেনি আমার জন্যই। তাহলে চিন্তা করে দেখেন, এখানে একটা ভয়ঙ্কর রকমের ডাইমেনশন আছে। সেটা হলো যে সে এসএসসির পরে পড়েনি, এরকম একটা সময় সে বিয়ে করেছে। এই বাসাতে পড়াশোনার কালচারটা মেয়েদের ক্ষেত্রে সাধারণত বাংলাদেশের সামাজিকতা যেরকম হয় গ্রাম বাংলাতে ওরকমই, যে বাড়ির বউ এত পড়াশোনা করে কি করবে। আবার এখানে আরেকটা কমপ্লেক্সিটি গ্রো করার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হাজবেন্ড এসএসসি পড়াশোনা করছে না, মেয়ে তখন ইন্টারমিডিয়েটে পড়ছে এবং তাকে আবার ইকোনমিকের একটা ব্যাপার স্যাপার আছে, যে সে যে সায়েন্সে পড়তো সে সায়েন্সের সাবজেক্ট গুলো প্রাইভেট পড়াতে পারবে না। সো পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার জন্য যতগুলো রাস্তা ওপেন থাকার দরকার এখানে সবকিছু ওপেন আছে, কিন্তু ঘটনা কি ঘটেছে সেটা খুব ইন্টারেস্টিং। এবং আপনারা কিছুটা বুঝতেই পাচ্ছেন, কারণ উনি এখন পূবালী ব্যাংকে আছে, তার মানে উনি নিশ্চয়ই পড়াশোনা করেছে। গল্প আমাদের শেখানো না, গল্প আরো অন্য জায়গাতে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বলেন প্লিজ। এবং বিয়ের পরে যে ফিনান্সিয়ালি ক্রাইসিসটা চলে আসে, তখন এমন একটা পর্যায়ে চলে আসে যে হয় হচ্ছে ওর এসএসসি পরীক্ষার এক্সাম গুলোতে অ্যাটেন্ড করার জন্য টাকা জমা দিতে হবে, অথবা আমার কলেজে ভর্তি হতে হবে। সে বলে যে দেখো আমি তো ভালো স্টুডেন্ট না বেশি, আমি হয়তো পড়াশোনা করব কোনো রকম, আমার পড়াশোনাটা চলতে থাকবে, বাট তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি তোমার পড়াশোনাটা চালায় যাও। তখন সে আমার জন্য এই স্যাক্রিফাইসটা করে যে সে পড়াশোনা না করে সে আমার জন্য পড়াশোনার একটা অপরচুনিটি তৈরি করে দেয়। অথচ সে কিন্তু এটা বলতে পারতো, বা আমিও তাকে বলেছিলাম যে একটা কাজ করো, যে তুমি এসএসসিটা করো, আমি দরকার হয় একটা বছর আমি ওয়েস্ট করি, একসাথে আমরা কলেজে ভর্তি হব, ততদিন একটা ফিনান্সিয়ালি একটা সাপোর্ট আসতে পারে, এরকম প্রপোজ আমি তাকে করেছিলাম। বাট সে আমাকে বলছে না, আমি চাই না তোমার লাইফের সময় নষ্ট হোক, সে আমাকে এরকম বলতো। তো আমার হাজবেন্ড যেটা করতো, আমার যাতে কোনো ঝামেলা না হয় এবং আমাকে যেন কেউ পড়াশোনার জন্য বলতে না পারে যে ও কলেজে গেছে, এজন্য হচ্ছে আমরা বাড়িতে এই কাজটা হয় নাই। ও কি করতো, অন্ধকার থাকতে ফজরের আজানের আগে যখন কেউ উঠতো না, তখন উঠে সে হচ্ছে ওই উঠানটা ঝাড়ু দিত, পুরো উঠানটা। আমার হাজবেন্ড যে হচ্ছে সারা জীবন স্কুলে মেয়েদের পেছনে ঘুরেছে, যে হচ্ছে স্টেজে গান গেয়েছে, হ্যাঁ মারামারি করেছে, মানুষ তাকে দেখে ভয় পেত, সে এইরকম কাজ করতো আমার জন্য, যে কেউ দেখার আগে, যখন কেউ না দেখতো তখন হচ্ছে সে পুরো উঠানটা ঝাড়ু দিত। এবং সেই উঠানটাও কিন্তু অনেক বড়, প্রায় 45% জায়গার উপর আমাদের বাড়ি, চতুর্দিকে দোতলা এবং মাঝখানে অনেক বড় উঠান। এবং সেই উঠানটা অনেক বড়, এক কথাই সেই উঠানটা বুঝবেন 1 বিঘার প্রায় 1.5 বিঘার কাছাকাছি। এই উঠানটা ঝাড়ু দিতেও প্রায় 25 থেকে 30 মিনিট লেগে যায় স্পিডে ঝাড়ু দিলেও। তো সেই কাজটা সে করতো, আসলে অনেকটা স্কুলের মতোই দেখতে, চতুর্দিক থেকে দোতলা, হ্যাঁ চতুর্দিকে দোতলা, এবং ডিজাইনটা অনেকটা স্কুলের মতোই, যে কোনো রুমের সাথে কোনো অ্যাটাচড বাথরুম নাই, একদম প্রত্যেকটা লাইনের শেষে হচ্ছে ওয়াশরুম, পুরোনো আমলে জমিদার বাড়ির মতো একটা। তো ওদের কিন্তু ফ্যামিলি ওয়েলদি ছিল, 1.5 বিঘা জমির উপর বাড়ি হলে ওয়েলদি হওয়ার কথা, এবং গ্রাম অঞ্চলে। কিন্তু ও হচ্ছে স্যাক্রিফাইস গুলো করতো, কারণ হচ্ছে ওর পার্সোনাল কোনো ইনকাম ছিল না, এটা ওর মধ্যে খুব কাজ করতো, যে এটা নিয়ে যেন কেউ কিছু কখনো বলতে না পারে। তো সে যখন ওই উঠানটা ঝাড়ু দিত, এমনও হয়েছে কখনো যে আমি ঘুমিয়ে আছি, আমি জানি না সে যে উঠান ঝাড়ু দিচ্ছে, আমি জানি না। তো সে হচ্ছে এগুলো করতো, করে সকালে যদি কেউ জিজ্ঞেস করতো কে করছে, বলতো যে সুপ্তা কলেজে যাওয়ার আগে এগুলো সব শেষ করে গেছে।
ওই যে বললাম যে আমি যখন স্কুলে ওকে চিনতাম যে সময়টাতে, সে সময়টাতে ছিল হিরোর মতো, কল্পনায় হিরোর মতো, তার স্টাইল ছিল অন্যরকম। হিরো এখন বাসন মাজছে, তার তার হিরো এখন গান ঝাড়ু দিচ্ছে। সি দিস ইজ দ্য চেঞ্জ। এবং এগুলো কিন্তু সংসার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি, একটু সামনের দিকে যখন আমরা যাবো তখন বুঝবো আর কি। জিবলি বল প্লিজ। কলেজে আসতে হচ্ছে মানিকগঞ্জ থেকে সাভারে জার্নি করে, আমি তখন কনসিভ করেছি। আর ওই সময়টাতেই হচ্ছে জার্নিতে একটা প্রবলেম ছিল। আমাদের সিঙ্গারি রোডে যারা মানিকগঞ্জবাসী যারা, তারা জানেন যে আমাদের সিঙ্গারের যে রোডটা, এটা কি পরিমাণ ভাঙা ছিল যে পুরো গাড়িটা একটা ভাইব্রেশন মুডে। আমি তখন হচ্ছে কলেজে আসতাম প্রতিদিন। তখন সে একটা সময় তার ব্যবসার পাশাপাশি সে কি করলো, সে একটা বাইক নিল। সে হচ্ছে আমাকে, এটা আমার জন্যই নেয়া, তার মানে ঠিক মতো পৌঁছে দেওয়ার জন্য। এবং সে বাইকটা নিয়ে শুধুমাত্র হচ্ছে আমাকে কলেজে পৌঁছে দিয়ে সে কলেজের বাইরেই দাঁড়িয়ে থাকতো। কেন, যে তাকে যদি আবার ফেরত যেতে হয় এই 15-20 মাইল জায়গা, সে যদি আবার যায়, তার বাইকে একটা তেল খরচ হবে অতিরিক্ত, আবার আমাকে আনতে হবে, আরেকবার তেলটা খরচ হবে। তখন সে কি করতো, ওইখানেই বসে থাকতো। তার কিন্তু নিজেরও তখন একটু ব্যবসা শুরু হয়েছে, সে ওইখানেও তার প্রচুর থাকা দরকার, তার কোনো কর্মচারী ছিল না, সবাই জানতো, কিন্তু ও হচ্ছে কখনো ফিজিক্যালি কারোর সাথে পরিচয় হতো না। এটা একদম মানে আমার আরো খারাপ লাগতো যে আমার কোনো বান্ধবী, বন্ধু, কোনো টিচার, কারোর সাথে তুমি কেন পরিচয় হও না? ওর একই কথা যে তুমি দয়া করে আমাকে কারোর সঙ্গে পরিচয় করাই দিবা না, পরিচয় করার যখন সময় হবে তখন আমিই বলবো হ্যাঁ আমাকে তুমি পরিচয় করাই দাও। তো সে তখনও যাইতো না। দেখা যাচ্ছে আমার টিচারও দাঁড়ায় আছে, সে দূরে দাঁড়ায় আছে, আমি তার সামনে কথা বলতাম না, কারণ হচ্ছে যে মানা করছিল যে তাকে যেন আমি কারোর সামনে প্রেজেন্ট না করি। টিচারটা চলে যাচ্ছে, তারপর আমি আবার তার বাইকে চলে যেতাম। মানে জাস্ট একটা গাছের তলায় মেইন রোডের পাড়ে সারাদিন গাড়ি যাচ্ছে, ধুলো যাচ্ছে, সে ওখানেই বসে আছে। আমি তাকে বলতাম মাঝে মাঝে যে পাশে নদী আছে, তুমি তো একটু ওদিকে ঘুরে আসলেও পারো। তো সে বলতো না, আমার ঘুরতে ভালো লাগে না, আমার বসে থাকতে ভালো লাগে। একটা মানুষ, আপনি চিন্তা করেন আপনি কতক্ষণ বসে থাকতে পারবেন, কয়দিন বসে থাকতে পারবেন? সে আমার প্রেগনেন্সির পুরো সময়টা সে হচ্ছে ওখানে বসে থাকতো। ইভেন বিলিভ করবেন না, একদম ছোট একটা বাচ্চাদের মতো, যে একটা মা যেমন তার সন্তানের পেন্সিল আছে কিনা, রাবার আছে কিনা, প্লে নার্সারিতে পড়ুয়া একটা বাচ্চার খেয়াল রাখে, ওই বাচ্চার কিন্তু কোনোদিন এটা ভাবতে হয় না আমার পেন্সিল নাই, আমার কলম নাই। ইভেন স্টিল আমি যখন সেই সময়টাতে পড়াশোনা করতাম, আমার কোনোদিন এটা মানে ওকে বলতে হয় নাই যে আমার একটা পেন্সিল লাগবে, একটা জ্যামিতি বক্স লাগবে, একটা খাতা লাগবে। সে সবকিছু চেক করে করে সময়ের আগে সে সবকিছু নিয়ে আসতো আমার জন্য। তো আমার হাজবেন্ড হচ্ছে আমাকে কখনো পরীক্ষার হল থেকে বের হয়ে কখনো জিজ্ঞেস করতো না আমাকে যে তোমার এক্সাম কেমন হয়েছে। আমি ওকে বলতাম যে আমি যে পরীক্ষা দিচ্ছি তোমার তো কোনো ফিল নাই। পরে বলতেছে কেন? আমি বলি আমি ফেল করলেও তোমার কিছু আসা যায় না, পাশ করলেও কিছু আসা যায় না। পরে বলে এরকম কেন বলতেছো? পরে আমি বলি যে এই যে আমি পরীক্ষা দিয়ে বের হই, তোমার কি কখনো মানে জানতে ইচ্ছা হয় না যে আমার পরীক্ষাটা কেমন হয়েছে? তখন সে আমার উত্তর দিল একদিন যে কষ্ট তো আমি করছি, এজন্য আমি জানি ফলাফল ভালো হবে। আমার ছেলেটার জন্য মা ছিলাম আমরা দুইজনই ধরতে গেলে। আমি হচ্ছে ওর বায়োলজিক্যাল মা, আর আমার হাজবেন্ড ছিল হচ্ছে ওর মেন্টালি বা ফিজিক্যালি বাবা। ও আসলে মায়ের দায়িত্বটাই পালন করতো, যে ওকে খাওয়ানো থেকে শুরু করে ওর যে ক্লিনিং এর একটা ব্যাপার থাকে, ওকে গোসল করানো থেকে শুরু করে। এখন হয়তো অডিয়েন্সরা অনেকেই ভাবতে পারে যে ও হয়তো কিছু করতো না এই জন্য এটা করছে, আসলে তখন কিন্তু ও কিছু করতো। ওর নিজের বিজনেস দাঁড়িয়ে গেছে এবং সেখানে ওকে, ওর বিজনেস বলতে হচ্ছে ওর একটা খামার ছিল, এবং সেই খামারেও কিন্তু ওকে অনেক পরিশ্রম করতে হতো। প্রচুর পরিশ্রম করতে হয়। প্রচুর পরিশ্রম ছিল। ওর একটা মুরগির খামার ছিল, প্রচুর পরিশ্রম করতে, প্রায় 2500 মুরগির একটা খামার ছিল, এবং 2500 মুরগির টেক কেয়ার ও একা করতো। ওর কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। মানে পুরাটাই প্যারাডাইম শিফট বলে যেটাকে, মানে ইউটার্ন নেয়া, যে এরকম মানে শীষ দেওয়া রোমিও যার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, ওখান থেকে পুরাপুরি একদম মানে 100% টার্ন করে একেবারে ফ্যামিলি ম্যান মানে কি, মানে একদম এ ক্লাস পাওয়া ফ্যামিলি ম্যান, যদি ওনার কথা আমরা বিলিভ করি। ওকে বলেন তারপর। মানে মাঝে মাঝে আমার মনে হতো যে ও আসলে মেন্টালি সিক একজন মানুষ, তা না হলে আসলে এইভাবে কেউ বাচ্চার টেক কেয়ার করতে পারে না। মানে বাচ্চার ব্যাপারে সে এত বেশি কনসাস ছিল যে বাইরে কেউ আসলে সে বাচ্চাকে মানে তার কোলে দিতে ইতস্তত বোধ করা, যে দেখা যাচ্ছে আত্মীয় স্বজন আসছে, বা গ্রামে তো এরকম থাকে যে ছোট বাচ্চাকে কেউ কোলে নিচ্ছে বা আসছে, সে দিত না। আবার সে আরেকটা কাজ করতো, যে আমি যখন হসপিটাল থেকে আমাকে বাসায় নেওয়া হয় বাচ্চার বার্থের পর, তো ওই অবস্থায় তো আসলে ছেলে মানুষ সাধারণত বাচ্চাদেরকে কোলেই নিতে একটু মানে হিমশিম খেয়ে যায়। তো আর এমনিতে তো ন্যাচারালি গ্রামে একটা বিলিফ থেকে যায় যে 40 দিন পর্যন্ত বাচ্চাকে কোথাও বের করা হয় না। আর সে যেটা করতো, ওই হসপিটাল থেকে আনার 2-1 দিন পরে, অর্থাৎ আমার বাচ্চার বয়স যখন 7 থেকে 8 দিন, তখন সে আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে যেত বাইরে। সে কোলে করে ড্রেস পরিয়ে সে ঘুরতে নিয়ে যেত বাইরে, এবং বাইরে সবাইকে নিয়ে দেখাতো যেটা আমার ছেলে।
ডেকে যেটা ডেকে কিন্তু ওই দেখাতো। বয়সে একটা লজ্জা পাওয়ার ব্যাপার। এক্স্যাক্টলি, কারণ আমি এটাই বলতেছি যে সাধারণত এতটুকু মানুষ বাবা হয়েছে, এটা তো আসলে সে আরো একটু হাইড করে রাখে shy feel করার স্বাভাবিকভাবে। তখন হচ্ছে আমি আইনে ভর্তি হই। লতে। হ্যাঁ, আমি লতে অনার্স করার জন্য ভর্তি হয়ে হচ্ছে প্রাইম বিশ্ববিদ্যালয়ে। ওকে। আমি বাসায় না থাকলে সে টেক কেয়ার করতো। আবার বেশিরভাগ সময় হচ্ছে আমার বাচ্চাটাকে যেটা করতাম অনার্সে পড়াকালীন সময়ে, যে আমার বাবার বাড়িতে তখন একটু একটু সম্পর্ক ভালো হয়েছে তাদের সাথে, যে তাদের কাছে আমার বাচ্চাটাকে আমি দিয়ে আসতাম সকালবেলা আমার ইউনিভার্সিটিতে যাওয়ার পথেই। আমি তখনও সেই মানিকগঞ্জ থেকেই মিরপুরে এসে ক্লাস করতাম প্রতিদিন। প্রাইম ইউনিভার্সিটিতে মানে আমার জার্নির সময়টা আসলে শেষ হয় নাই, জার্নিটা চলছেই। মাঝে মাঝে এমন হয়েছে যে বাসে আমি আসছি, আসার আগে আমি আমার বাবার বাড়িতে কাউকে ফোন করে বললাম যে আমি আসতেছি, তোমরা একটু স্ট্যান্ডে দাঁড়াও, আমার ক্লাসে লেট হয়ে যাবে। ওরা হচ্ছে আসতো স্ট্যান্ডে, এবং ওই জানলা দিয়ে হচ্ছে আমি আমার বাচ্চাটাকে নামিয়ে দিতাম। এটা এই দৃশ্যের অনেকেই সাক্ষী, আমাদের এলাকায় যারা আছে তারা সবাই হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে হাসাহাসি করতো যে ও তো হচ্ছে জীবনে যতবার মানে ঘরে ঢুকেছে তার চেয়ে বেশিবারও হচ্ছে বাসের জানলা দিয়ে নামা ওঠা করছে। বাট ইউ নেভার গিভ আপ। একটা মানে মজার বিষয় হচ্ছে যে এত স্ট্রাগলের মধ্য দিয়েও এই ভদ্র মহিলা কোনো গিভ আপ করেন নাই নিজেকে, যে না আমি ঠিক আছে বাচ্চা হয়েছে কিন্তু আমি লেখাপড়া থেকে সরে যাবো, বাট নট লাইক দিস, লেখাপড়া থেকে সরে নাই। এবং নিশ্চয়ই লাইফে একটা এম ছিল। লতে পড়ছিলেন কেন আপনি? জি, আমি আইন বিষয়ে পড়াশোনা করছিলাম হচ্ছে, আমি সবসময় বিচারক হওয়ার স্বপ্ন দেখতাম, আমি এখনো দেখি সেটা। ওকে ফাইন, লেটস কন্টিনিউ। তারপর ওকে, আমার একটা কোশ্চেন চলে আসছে, মানে কোশ্চেনের অ্যান্সারটা তো সবারই জানা। দেখেন আপনার হাজবেন্ড ইন্টারমিডিয়েট পাস করে নাই, এসএসসিও করেনি, এসএসসিও পাস করে নাই, সে আপনাকে এতদূর পর্যন্ত পড়তে দিল? এটা আমাদের সামাজিকতার জায়গা থেকে এই প্রশ্নটা কখনো কোনো কোশ্চেন করেনি নাকি ইন্সপায়ার করেছে? আমার হাজবেন্ড আসলে শুরু থেকে যেটা যেটা করেছে, যে ও আমার জন্য সবসময় ইন্সপিরেশন ছিল, সব সময়। আমার কখনো কোনো একটা মুহূর্তের জন্য মনে হয় নাই যে ও আমাকে কোনো একটা জায়গা থেকে একটু একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স হবে না যে ভোগে না? অনেকে কিন্তু ভোগে। আমাদের সমাজটা কেমন, আমাদের সমাজে বিয়ে করতে গেলেও দেখা হয় যে ওয়াইফের উচ্চতা হাজবেন্ডের উচ্চতা থেকে কম কিনা, যদি এটাও একটু বড় হয়ে যায় ওটাকে স্বাভাবিক চোখে দেখা হয় না। এবং এটা শুধু গেল চোখের দেখা। আপনি যদি আসেন এবার এই পড়াশোনা বা ক্যারিয়ার, এমন একটা জব করছে হাজবেন্ড যেটাতে হাজবেন্ড কম ইনকাম করে ওয়াইফের জায়গা থেকে, কিংবা আপনার এডুকেশনের দিক থেকে হচ্ছে ওয়াইফের চেয়ে পেছানো, এই বিষয়গুলো কিন্তু আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেক বড় ব্যাপার, এবং সংসারও কিন্তু অনেক ধরনের কমপ্লেক্সিটি গ্রো করে। আপনার ক্ষেত্রে এরকম কোনো কিছু হয়নি? আসলে আমাদের ক্ষেত্রে কখনো এরকম কেন হয়নি, যে ওই যে পড়াশোনা না করার যে বিষয়টা ওর, এটা হচ্ছে ও বলতে হয়তো বা কখনো কখনো ফিল করতো এরকম যে কারোর সামনে বলবা না, কারোর সামনে সেম বলবা না। প্রশ্নটা আমি ওনাকেও করব, ওনার অ্যান্সারটা আমি নিয়ে নেই, দেখি উনি কি বলেন। কারোর সামনে বলবা না, বাট আমি যেটা করি একদম শুরু থেকে এখন পর্যন্ত খুব গর্ব করে বলি আমার হাজবেন্ড পড়াশোনা করে নাই। কারণ আমি এরকম আমার অনেক বান্ধবীদেরকে দেখেছি যাদের হাজবেন্ড মাস্টার্স পাস এবং অনার্স শেষ করে ওদের বিয়ে হয়েছে, ওদের হাজবেন্ড হচ্ছে ওদেরকে পড়তে দেয় নাই। পূবালী ব্যাংকে আমি যখন জয়েন করলাম, ও যেটা বলছিলাম যে এর মধ্যে আমি 4টা ব্যাংকে পরীক্ষা দেই আর হচ্ছে আরেকটা জুডিশিয়ারিতে পরীক্ষা দিই, তো 4টা ব্যাংকে আমার জব হয়ে যায়। জব হয়ে যাওয়ার পর পূবালী ব্যাংকে আমার পোস্টিং হয় হচ্ছে আমার বাসার খুব কাছে, সেখানে আপনি এই জন্য হচ্ছে আরেকটা ব্যাংকে যেটা হয় আমার এর চেয়ে ভালো একটা পদে জব হয়, কিন্তু আমি শুধুমাত্র বাড়ির কাছে, এই জন্য আমি এই শাখাতেই জয়েন করি পূবালী ব্যাংকে। তখন আমি একটা বিউটি কন্টেস্টে আমি নাম দিলাম। তো আমার হাজবেন্ডের সাথে যেটা হয় যে রুবেলের সাথে আমি কখনোই কোনো বিষয় হাইড করি না, একদম শুরু থেকেই সবকিছু তাকে আমি জানাই। শুধুমাত্র এই ঘটনাটা আমি তাকে জানানোর সাহস পাই নাই। অনেকেই দিবেন, আপনি এটা এক্সপ্লেইন করার দরকার নেই, বাংলাদেশের নাই আমি মনে করি এটা দিবে না, অনেকেই দিবে না। হ্যাঁ, যখন হচ্ছে আমি সেমিফাইনালে চলে গেলাম, এখন তো এটা টিভিতে প্রচার করছে, রেগুলার টিভিতে দেখাবে, প্রচার হবে, কখন আবার দেখে ফেলে, দেখলেই তো চিন। তখন যদি কোনো প্রশ্ন করে এখন আমি কি করব, বলতে তো হবে, জানাতে হবে। তখন আমি ওকে একদিন সাহস করে এরকম বললাম যে রুবেল, আমাকে কেমন লাগছে, একটা সুন্দর ড্রেস পরার সামনে দাঁড়ায় বলতেছে আমাকে কেমন লাগতেছে। পরে বলতেছে যে ও আবার এমনিতে হচ্ছে আমাদের মধ্যে কম, যে একটা আছে যে ওই কাউকে খুশি করার জন্য কিছু বলা, যে তোমাকে অনেক ভালোবাসি বা তোমাকে অনেক সুন্দর লাগছে, এই বিষয়গুলো আমাদের মধ্যে কম, শুরু থেকেই কম। তো ও তখন আমাকে বললো হ্যাঁ হ্যাঁ এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে। তো বললাম যে সব মিলে কেমন, সুন্দর লাগছে না পচা লাগতেছে, এটা বলো। তো বলতেছে হ্যাঁ সুন্দর লাগতেছে। তো বললাম আচ্ছা ধরো আমি একটা বিউটি কন্টেস্টে এখন আছি, হ্যাঁ আমি বিউটি কন্টেস্টে আছি, তুমি শুনলা, হ্যাঁ তখন তোমার অনুভূতি কি হবে? তখন ও দুষ্টমি করে বলতেছে যে আমি তো তখন মানে মাইকিং করে প্রচার করব যে আমার ওয়াইফ হচ্ছে বিউটি কন্টেস্টে আছে, এই সেই, হাসতেছে। তখন আমি বললাম যে রুবেল যদি সিরিয়াসলি এরকম শোনো, তখন আস্তে আস্তে করে হচ্ছে ওই হাসিটা থেমে গেল। সিরিয়াসলি শুনবো মানে কি? পরে তখন ওরে মানে একদিন পরে আমি আবার বলতেছি রুবেল আমি কালকে যেটা বললাম আসলে কিন্তু বিষয়টা এরকম। তখন হচ্ছে ও প্রথমে একটু রেগে গেল,
রেগে গেল হচ্ছে আমাদের মধ্যে আসলে যে এতক্ষণ যেটা বলতেছিলাম যে ভালোবাসার যে বিষয়টা, কেয়ারিং এর যে বিষয়টা, এইটা যেমন তীব্র আমাদের মধ্যে কিন্তু রাগও তীব্র। রাগও তীব্র। রাগ হচ্ছে আমরা দুজনের সাথেই প্রচন্ড, এবং আমাদের এটা খুব কমন যে প্রতিদিন কমপক্ষে একবার হলেও ঝগড়া হয় যে কোনো বিষয় নিয়ে, এবং ঝগড়াটা এরকম যে ঝগড়া হচ্ছে 10 মিনিট পরে আবার খুব স্বাভাবিকভাবে কথাবার্তা, কিছু হয়ই নাই। এটা খুব জরুরি, ঝগড়াও জরুরি, এই মিনিমাইজেশনটাও খুব জরুরি হ্যাঁ। সংসার জীবনে। জি, তো তাকে আমি জানালাম, জানানোর পর সে প্রথমে তো আমার বাবাকে ফোন দিল, মাকে ফোন দিল। এতদিনে কিন্তু এই যে এতগুলো বছরে তাদের সাথে কিন্তু তার এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে যে তাদের কাছে হচ্ছে আমার চেয়ে তার প্রায়োরিটি বেশি হয়ে গেছে এখন। তো এনিহাউ আমি আমার বাবা মাকেও বোঝালাম, ওকেও বোঝালাম যে দেখো আমি যে পর্যায়ে এসেছি, যতটুকু করেছি, এই যে প্রায় 80,000 থেকে 5,000, 5,000 থেকে 100, 100 থেকে 28, 28 থেকে এখন আমি সেরা 17তে আছি। এখনো তুমি যদি আমাকে মানা করো রুবেল, আমি আর একদিনও এখানে যাব না, তুমি বিলিভ করো। তুমি আমাকে মানা করবা, আমি সুপ্তা সেখানে যাব না, ঠিক আছে? বাট তুমি এতটুকু আমার উপর ভরসা রাখবা, আমি কখনোই জীবনে এমন কোনো কাজ করব না যেটা তুমি কোনোভাবে শুনলে তুমি কষ্ট পাবা। তোমাকে কষ্ট দেওয়ার মতো কোনো কিছু আমি কখনো করবো না। তখন ও বলতেছে যে ঠিক আছে, সে আমার এখানে কোন ড্রেস পরবো, কি করব, তার একটাই বিষয় ছিল যে তুমি হ্যাঁ কন্টেস্টে যাবা, বাট তোমার মধ্যে যেন শালীনতা থাকে। আর শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আমি এখানে সেকেন্ড রানার আপ নির্বাচিত হই। ওকে, কি ছিল কন্টেস্টটা? এটা ছিল হচ্ছে মিসেস মিলেনিয়াম ইউনিভার্স 2020। কারা করেছিল এটা? এটা করেছিল হচ্ছে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। আচ্ছা, আর এটিএন বাংলাতে দেখিয়েছে? হ্যাঁ, এটিএন বাংলাতে দেখিয়েছে। কত সালে এটা? এই যে রিসেন্টলি হলো না? রিসেন্টলি ফেব্রুয়ারিতে হয়েছে, 2020-এ। ও, সো আপনাকে তো অনেকে চিনবে তাহলে। অবশ্য আমি এই ধরনের অনুষ্ঠান তেমন একটা দেখি না, যে কারণে আমি আসলে রিকগনাইজ করতে পারছি না। না, আমাদের আবার এখানে একটা ব্যাপার হয়েছে যে আমাদের প্রোগ্রামের পরে এটার প্রচারণা কম হয়েছে, কারণ করোনার কারণে সবকিছু ওই ফেব্রুয়ারির পর থেকেই তো সারা বিশ্বেই একটু ইয়া হয়ে গেছে। এই জন্য হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা পরবর্তীতে আর মানুষের সামনে তেমন ভাবে প্রেজেন্ট করা হয়নি। আমি কিছু টিভি উপস্থাপনার সাথেও জড়িত। আমি কিছু আইন বিষয়ক প্রোগ্রাম আমি উপস্থাপনা করি, এটিএন বাংলাতেও আছি। তো দর্শকরা হয়তো অনেকে আমাকে দেখেছেন। তো আমি সবসময় একটা জিনিস খেয়াল রাখি যে আমার ক্যামেরার সামনে আমি বসে আছি, ক্যামেরার পেছন থেকে আমাকে যারা দেখছেন ওইখানে কিন্তু শুধুমাত্র আমার দর্শক নাই, ওইখানে আমার বাবা বসে আছে, আমার হাজবেন্ড বসে আছে। এই চিন্তাটা আমার মাথায় থাকে সবসময়। তো এই ছিল হচ্ছে আমাদের সত্যিকার অর্থে এতদিন পর্যন্ত It's a huge support, man. আমি চিন্তা করতে পারি না যে একটা মানুষ যে লেখাপড়া বেশি দূর যেতে পারেনি, সে তার ওয়াইফকে এত বড় সাপোর্ট দিয়ে গেছে, এবং সবচেয়ে এক্সট্রিম লেভেল। বাংলাদেশে উনি যেটা বলছিল যে মিডিয়া সম্পর্কে সাধারণ মানুষের যে কনসেপশন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। কেউ এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশন আছে মিডিয়া সম্পর্কে, একটা অবজারভেশন, সেখান পর্যন্ত এই ভদ্রলোক সাপোর্ট দিয়ে গেছে যে ঠিক আছে আমার ওয়াইফ সেখানেও কাজ করবে। ওয়াও, আই মাস্ট স্যালুট ইউ স্যার, ফার্স্ট অফ অল। আর গল্পটা আরো বাকি, টুইস্ট আরো সামনে। কেন বলছি সাম্প্রতিক সময় এটা একটা খুবই জরুরি গল্প। এরই মধ্যে লাস্ট রোজাতে আমি অসুস্থ হয়ে যাই, হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। এটা ছিল হচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ। আমি অসুস্থ হয়ে যাই 2020-এ। তো অসুস্থ হয়ে যাওয়ার পর আমি প্রথমেই আমি আগেই বলেছি যে আমি কোনো কিছুই আবেগ দিয়ে চিন্তা ভাবনা করার আগে চিন্তা করি হচ্ছে এর সমাধানটা কি। আর বর্তমানে যেহেতু সারা দেশে একটা প্যান্ডেমিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, তো আমি কি করেছি যে আমি সাথে সাথে আমার ডাক্তারের সাথে কনসাল্ট করেছি। তো ডক্টর আমাকে প্রাইমারি কিছু মেডিসিন দিলেন। মেডিসিন দেওয়ার পর হচ্ছে আমি গেলাম টেস্ট করার জন্য। যখন ওই মেডিসিনও কাজ হচ্ছিল না, টেস্ট করার জন্য, তখন আমার যেটা হয়েছে যে আমার তখন ঠান্ডা, সর্দি, যেটা গলা ব্যথা, সিম্পটম থাকা, মাথা ব্যথা, জ্বর, সবকিছুই ছিল এক কথাই। এগুলো কি এমন কোনো কিছু টের পাচ্ছিলেন যেগুলো সাধারণত আগে হয় নাই? গলা ব্যথাটা অনেক বেশি লাগতেছে বা এরকম কোনো কিছু? আমার আবার একটা ব্যাপার হচ্ছে আমার আগে থেকেই রাতে জ্বর আসার একটা প্রবণতা আছে। আচ্ছা। আর একটু ফ্যানের বেশি বাতাসে থাকলে, এসিতে থাকলেই হচ্ছে আমার এরকম হয়। তো এসিতেও 2 দিন ঘুমানো হয়েছে রাতে, তো সেজন্য হতে পারে। তো আমি তখন কি করলাম, আমি গেলাম কোভিড টেস্টের জন্য গেলাম। যাওয়ার পর হচ্ছে আমাদের ওখানে ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল সাভারে। তো আমি যাওয়ার পর আমার টেস্টের রেজাল্ট আসলো নেগেটিভ। রেজাল্ট নেগেটিভ।